হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আমরা প্রায় রক্সল স্টেশন ঢুকবো আর কিছুক্ষণ কয়েক ঘন্টার মধ্যে হয়তো ঢুকে যাব। তাই সকাল সকাল উঠে ট্রেনে জানলার দিকে তাকিয়ে অধীর আগ্রহে বসে আছি কখন ঢুকবো। আর এই একটা জায়গায় ট্রেনটা খুব সুন্দর গোল করে ঘুরছিল। এই গোল করে যখন ট্রেন ঘোরে তখন বেশ এটা একটা ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত প্রতিটা মানুষের একটা উৎসুক থাকে যে দেখবো। সেটাই আমিও করছিলাম। এবার খুব চা তেষ্টা পাচ্ছিল, কিন্তু চা আসছিল না। অগত্যা ব্যাগ থেকে বিস্কিটের একটা প্যাকেট বার করে আমরা বিস্কিট খেতে লাগলাম। এখানে একটা জংশনে ট্রেনটা দাঁড়িয়েছে। বিহারের এইসব স্টেশনগুলো যখন ট্রেনগুলো দাঁড়াচ্ছিল ট্রেনটা, তখন বেশ আমরা বিহার মানে যে একটা ছবি আছে না, যাদের মানুষজন এরকম হবে, তাদের ড্রেস বেশ এরকম হবে, এই স্টেশনগুলোয় দাঁড়ালে কিন্তু ঠিক ওই ছবিটা দেখতে পাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। যথারীতি আমরা চা তো পাইনি। চা ভোর 3টে থেকে চা করছিল, কিন্তু যখন চা খাবার সময় এসেছিল তখন একটাও হকার চায়ের জন্য ট্রেনে ওঠেনি। যাই হোক, আমরা পৌঁছে গেছি এখন রক্সল স্টেশনে। জিনিসপত্র গুটিয়ে পাটিয়ে এখন আমাদের নামার পালা। নেমে আমরা সোজা চলে এসেছি টাঙ্গা গাড়ি ধরার জন্য। আমার আবার এই টাঙ্গা গাড়ির সাথে একটা কীরকম যেন একটা ভিতরে টান। যেখানে যাই সেখানে যদি আমি টাঙ্গা গাড়ি দেখতে পাই, তাহলে আমি কিন্তু সেখানে অটো টোটো কোনো কিছুতেই চাপার কথা ভাবিই না। কারণ অটো টোটোই তো আমরা 12 মাসই চাপি, সব সময়ই তো আমরা ওতেই ঘুরি। আমরা এই ঘোড়া গাড়ি তো আর সবসময় পাই না। তো আমি মিষ্টি আর রুদ্রকেও জিজ্ঞাসা করেছিলাম কি করবে বলো। তো ওরাও আমার সাথে সহমত। ওরাও চাইছিল যে ঠিক আছে, একটা টাঙ্গা গাড়িতে করেই যাওয়া যাক, একটা ভালো লাগার ব্যাপার আছে। নতুন এক্সপিরিয়েন্স, যখন এক জায়গায় যাচ্ছি তখন টাঙ্গা গাড়িতেই যাই। আর অটোতে গেলে কিন্তু খরচাটা অনেক কম। টোটোতে বোধহয় পার হেড 20 টাকা এরকম, আর টাঙ্গা গাড়িতে কিন্তু একটু বেশি 300 টাকা এরকম নিয়েছিল বীরগঞ্জ বর্ডার পর্যন্ত পৌঁছাতে। কিন্তু যা হোক, সব ঘুরতে গেলে সবসময় টাকা দেখলে হয় না। মানুষের শখের দাম লাখ টাকা, কথাতেই আছে। আমারও তাই। যা হোক, পরে দেখা যাবে। এখন তো শখ মিটিয়ে নিই, তারপরে যা ভাবার ভাববো। টাঙ্গা গাড়িতে আমি চেপেছিলাম আগে একবার মুর্শিদাবাদের টাঙ্গা গাড়িগুলো কিন্তু একটু অন্য রকম দেখতে, এই রকম দেখতে নয়, অন্যরকম ছিল। আমাদের টাঙ্গা গাড়ি যথারীতি ছুটছে টকবক টকবক করে। এই যার ঘোড়ার যে ওই একটা আওয়াজ, এই আওয়াজটাতেই আমার ভালো লাগে। তো টাঙ্গা গাড়ি আমাদের নিয়ে চলে গেল সোজা বীরগঞ্জ চেক পয়েন্টে। তো ওখানে আবার ফোন অ্যালাউড নয়, তো কীভাবে আমাদের চেকিং করলো সেগুলো আমরা দেখাতে পারিনি, ওগুলো দেখানো সম্ভব নয়। তো এখানে পাসপোর্ট না হলেও চলে। নেপালি এমন একটা জায়গা যেখানে পাসপোর্টের কোনো দরকার নেই, শুধু আধার ভোটার হলেই হয়ে যায়। আমাদের পাসপোর্ট ছিল বলে আমরা পাসপোর্ট নিয়ে এসেছিলাম। আর পাসপোর্ট যদি কারো থাকে সে ক্যারি করলে খুবই ভালো, কারণ ওটা দেখালে আর ওরা খুলেও দেখার চেষ্টা করে না আর কি। তো এখানে দুবার চেকিং হয়, একবার ওই আধার ভোটারের চেকিং হয় আর একবার ব্যাগপত্র চেকিং করে। তো আমাদের কপাল ভালো ছিল, ব্যাগপত্র আমাদের চেকিং করেনি। এটা হচ্ছে নেপালে ঢোকার গেট। বীরগঞ্জ বর্ডার দিয়ে যদি তোমরা নেপাল ঢোকো তাহলে এটা হচ্ছে সেই গেট। সুন্দর গেটটা, খুবই ভালো, এবং রাস্তাঘাটও খুব ভালো, ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। এত যে টাঙ্গা গাড়ি যাচ্ছে, কিন্তু ঘোড়ার কোনো মলমূত্র কিছুই তুমি রাস্তায় পাবে না, কারণ ওরা একটা কাপড় ঘোড়ার সাথে টাঙ্গা গাড়ি পর্যন্ত বেঁধে রাখে, যাতে ঘোড়ার পেচ্ছাপ পায়খানাটা ওরা সেখানেই হয়ে যায়, মানে রাস্তাটা নোংরা হয় না। এবার আমরা চলে এসেছি কারেন্সি এক্সচেঞ্জ করতে। আমরা আইসি থেকে এখন এনসি করব। তো নেপালে কিছু কিছু জায়গায় ইন্ডিয়ান কারেন্সি চলে, তবে ওরা 100 টাকাটাই নেয়, 500 টাকা ওরা নিতে চায় না। যদি ক্যারি করো কিছুটা 100 টাকা ক্যারি করবে। আর একটা মজার ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে এখানে নেপালে নাকি ছেঁড়া নোট চলে। এই ভদ্রলোক আমাকে নোটটা পুরো ছিঁড়ে দু টুকরো করে বলে এটা আমি চিটিয়ে এবার চালিয়ে দেবো। নেপালে নাকি ছেঁড়া নোট চলে, কোনো অসুবিধা হয় না। নেপালে ভালো নোট নিয়ে যেতে হবে, এই ব্যাপারটা নেই আর কি। আর এই বর্ডারে যদি এক্সচেঞ্জ করাও তাহলে 1.6 রেটটা পাবে, কিন্তু কাঠমান্ডু বা পোখরায় গিয়ে যদি এক্সচেঞ্জ করাও তাহলে এটা 1.5 হয়ে যাবে। এরপর আমরা অটো ধরে চলে যাচ্ছি সিমারা এয়ারপোর্ট। আমরা গাড়িতে করে ট্রাভেল করব না ঠিক করেছিলাম, কারণ ছোট গাড়িতে ট্রাভেল করলে সেটা 6 ঘন্টার সময় লাগবে, আর বড় গাড়িতে ট্রাভেল করলে মানে বাসে ট্রাভেল করলে সেটা হয়ে যাবে 8 থেকে 10 ঘন্টা। আমরা টাইমটা সেভ করব বলে
আমরা ফ্লাইটে যাব ঠিক করেছিলাম। বেশ ছোট্ট ছোট্ট এয়ারপোর্ট, বেশি ফ্লাইটও ওড়ে না, দিনে হয়তো 2 থেকে 3টে এরকম ফ্লাইট যায়। তো আমরা একটু আগেই চলে এসেছিলাম। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল সকাল 9:30, সেটা ঢুকে গেছে সকাল 8:30। অতএব আমরা 11টার মধ্যে এয়ারপোর্ট চলে এসেছি। আমাদের ফ্লাইটের টিকিট ছিল বেলা 1:15। যেহেতু আমরা আগে চলে এসেছিলাম তাই চেকিং করিয়ে আমরা ওখানে রিকোয়েস্ট করেছিলাম যদি আগের ফ্লাইটে সিট ফাঁকা থাকে তাহলে যদি আমাদেরকে ওটাতে ট্রান্সফার করে দেওয়া হয়। ওরা সেটাই করেছিল। আমরা ভিতরে ঢুকে আমাদের প্রচুর খিদেও পেয়েছিল, তাই আমরা একটু কফি আর প্যাটিস এসব কিনে খেয়েও নিলাম। এবার আমরা বসে আছি ফ্লাইটের উদ্দেশ্যে। আমরা 11:40 যে ফ্লাইটটা, সেই ফ্লাইটে ওরা আমাদেরকে ট্রান্সফার করে দিয়েছিল যেহেতু ওদের সিট খালি ছিল। তো ফ্লাইটে ঢুকে তো বেশ আমার মজাই লাগছিল। বেশ ছোট্ট ছোট্ট ফ্লাইট, 2টো করে সিট। আমাদের যেমন 3টে সিট থাকে, এগুলো 3টে সিটের নয়, এগুলো হচ্ছে 2টো করে সিট। সবাই আর সিটগুলো ছোট ছোট, মানে বেশ একদম মজা লাগছিল আমার দেখে, ভালো লাগছিল। তারপরে ফ্লাইটগুলো নর্মালি অতটা উচ্চতায় যায় না, যেরকম উচ্চতায় আমাদের মানে আমরা যে ফ্লাইটে যাওয়া আসা করি সেগুলো যেই উচ্চতায় যায় সেই উচ্চতায় যায় না। আমার ঠিক উচ্চতাটা পুরোপুরি আমার ঠিক জানা নেই, তবে আমার যতটুকু আইডিয়া মনে হয় যেন আমাদের 20,000 ফিট ওপরে ফ্লাইট ওঠে, কিন্তু এখানের ফ্লাইটটা মোটামুটি 9,000 ফিট উপর দিয়ে ওঠে, যার জন্য কোনো ইয়ে লাগে না, মানে তোমার বোরিং লাগবে না। তুমি পুরোটাই কিন্তু নিচের দৃশ্যটা দেখতে দেখতে যাবে। আমি তো 25 মিনিট গেছি, আমার তো মাথাতেই ছিল না যে আমি 25 মিনিট চলে এলাম। মানে এত সুন্দর লাগছিল নিচেটা দেখতে, পুরো ঘর বাড়ি, রাস্তা, পাহাড়গুলো তো মনে হচ্ছে যেমন ছবিতে আমরা পাহাড় দেখি, একদম একটার পর একটা লেয়ার থাকে, সেইভাবে সুন্দর করা আছে। নদী বয়ে যাচ্ছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে, এতটাই সুন্দর লাগছিল। তো সেই হিসাবে ফ্লাইটগুলোতে কোনো বোরিং ব্যাপারটাই ছিল না। আর এই যে কাঠমান্ডু শহরটা দেখা যাচ্ছে, এমনিতে বলে যে কাঠমান্ডু ছোট শহর, কিন্তু ফ্লাইটের ওপর থেকে যে কোনো শহর তুমি দেখবে মনে হবে বিশাল বড়। সেটা কেন হয় ঠিক জানি না, কিন্তু দেখা যাচ্ছিলো। দেখেছো রাস্তাগুলো কেমন সরু, তুলি আঁকা, আমার মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা, আর এই মেঘগুলো পুরো ভাসছে, এত ভালো লাগছিল। মানে ফ্লাইটে জার্নিটা জাস্ট অসাধারণ। যদি কেউ ফ্লাইটে যাও তাহলে এটা দেখতে পাবে। আমরা এবার কাঠমান্ডু এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। এবার আস্তে আস্তে আমরা বেরোবো। এরপরে তোমাদের সাথে দেখা হবে আমাদের আবার নেক্সট ব্লগটা বেশি বড় করব না। চলো টাটা, বাই বাই।